পৃথিবীর ইতিহাসের পাতায় এমন এক মহাপ্রতাপশালী ও উন্নত সভ্যতার অস্তিত্ব ছিল যা আজকের আধুনিক বিশ্বকেও চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখত। তাদের রাজধানী তৈরি করা হয়েছিল নিখুঁত জ্যামিতিক নকশায়, মাটি আর পানির তৈরি একটার ভিতর আরেকটা বিশাল গোলাকার পরীক্ষা দিয়ে। তাদের প্রাসাদ আর নগরের দেওয়ালগুলো মোড়ানো থাকত সোনা, রূপা আর অরিচালকামের মতো রহস্যময়ী দামি ধাতু দিয়ে। প্রকৌশল বিদ্যায় তারা এতটাই দক্ষ ছিল যে সমুদ্র থেকে শহরের মূল কেন্দ্র পর্যন্ত তারা ৩০০ ফুট চওড়া এক বিশাল খাল খনন করেছিল, যা দিয়ে বিশ্বের বড় বড় জাহাজ সরাসরি রাজপ্রাসাদে পৌঁছাতে পারত। এটি ছিল সেই বিশাল সভ্যতা এবং শক্তিশালী সাম্রাজ্য যাকে আমরা আটলান্টিস নামে জানি। সামরিক শক্তিতেও তারা ছিল অপরাজেয়। তাদের শক্তিশালী নৌবাহিনীর দাপটে একসময় থরথর করে কাঁপত ইউরোপ আর আফ্রিকার বিশাল এক ভূখণ্ড। কিন্তু এই চরম ক্ষমতা আর সীমাহীন বিলাসিতার যখন তারা শিখরে, ঠিক তখনই হঠাৎ একদিন মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই পুরো সাম্রাজ্য পানির নিচে দাফন হয়ে গেল। একদিন আর এক রাতের মধ্যে চিরতরে হারিয়ে গেল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক সভ্যতা। সেখানকার জীবন কেমন ছিল? তারা কি ধরনের খাবার খেত? কিভাবে তারা সমুদ্রের বুক চিরে গড়ে তুলেছিল এই অসম্ভব সুন্দর এক জগৎ? আর কি এমন কারণ যে তারা একদিনের ব্যবধানেই চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল? আজ আমরা সেই হারানো আটলান্টিসের অস্তিত্বের অকাট্য প্রমাণ এবং ৫,০০০ বছর আগের সেই রহস্যময় পাভলো পেট্রি ও মিনোয়ান সভ্যতার সাথে এর সরাসরি সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সালটি ছিল ১৯৬৭। জায়গাটি ছিল ইউরোপের দক্ষিণ উপকূল, অর্থাৎ আজকের গ্রিস উপকূল। ভূমধ্য সাগরের নীল পানির উপর সূর্যের আলো চকচক করছিল। ডক্টর নিকোলাস ফ্লেমিং, যিনি একজন তরুণ ব্রিটিশ ওশানোগ্রাফার ছিলেন, সেদিন গ্রিসের ল্যাকোনিয়া উপকূলের কাছে ডাইভিং করছিলেন। সমুদ্রের পানি কাঁচের মতো পরিষ্কার ছিল এবং সূর্যের কিরণ গভীর পর্যন্ত উকি দিচ্ছিল। তিনি সেখানে কোনো সোনার খোঁজ নয়, বরং প্রকৃতির রহস্য বোঝার জন্য ১০ থেকে ১২ ফুট নিচে ডাইভ দিচ্ছিলেন। পানির নিচে চারিদিকে নিস্তব্ধতা ছিল, শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ এবং পানির ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। সাঁতার কাটতে কাটতে হঠাৎ সমুদ্রের তলদেশে এক অদ্ভুত জিনিসের উপর তার নজর পড়ল। সেখানে বালি এবং শৈবালের মাঝে কিছু রেখা দেখা যাচ্ছিল। ডক্টর ফ্লেমিং সেখানে থেমে গেলেন এবং ভাবলেন, এই সোজা রেখাগুলো প্রাকৃতিক হতে পারে না, কারণ প্রকৃতি সোজা রেখা কখনোই তৈরি করে না। তিনি যখন নিজের হাত দিয়ে সেখানে জমে থাকা ১০০০ বছরের পুরনো ধুলোবালি পরিষ্কার করলেন, তখন তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেটি কোনো পাথর ছিল না, বরং মানুষের হাতে তৈরি একটি মজবুত প্রাচীর ছিল। ধুলোর আস্তরণ সরতেই তিনি চমকে উঠলেন। ওটা কোনো সাধারণ পাথর ছিল না, ওটা ছিল একটি দেওয়াল, মানুষের তৈরি পাকা দেওয়াল। তিনি আরও সামনে এগিয়ে দেখলেন, আরও একটি দেওয়াল পেলেন, তারপর আরও একটি। দেখতে দেখতে সমুদ্রের ঝাপসা পানিতে তার সামনে একটি পুরো মানচিত্র ফুটে উঠল। সেখানে নিচে রাস্তা ছিল, কামরার কাঠামো ছিল, বড় বড় উঠান ছিল এবং পাথরের তৈরি কবর ছিল, যা ১০০০ বছর ধরে পানির পাহারায় ঘুমিয়েছিল। সমুদ্রে যেন ১০০০ বছর ধরে এই শহরকে পাহারা দিচ্ছিল। ফ্লেমিং নিজের চোখে দেখা এই সত্যকে বিশ্বাস করতে পারছিলেন না। এই রহস্যময় শহরের নাম দেওয়া হলো পাভলো পেট্রি। এটি কোনো সাধারণ আবিষ্কার ছিল না, এটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন নিমজ্জিত শহর, যা প্রায় ৫,০০০ বছর পুরনো ছিল। অর্থাৎ ঠিক সেই সময়ে যখন ভারতের সিন্ধু সভ্যতা তার চরম শিখরে ছিল। পরে যখন এই শহরের বিস্তারিত তদন্ত করা হলো, তখন বিজ্ঞানীদের হুঁশ উড়ে গেল। এই শহর কোনো পিছিয়ে পড়া গ্রাম ছিল না, এটি একটি অত্যন্ত উন্নত এবং পরিকল্পিত শহর ছিল। এখানে দোতলা বাড়ি ছিল, এখানে একটি জটিল ড্রেনেজ সিস্টেম বা পয়নিষ্কাশন ব্যবস্থা ছিল, যা প্রমাণ করে যে ৫,০০০ বছর আগেও মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব জানত। কিন্তু এই আলিশান শহর পানির গভীরে গেল কিভাবে? যখন মাটির স্তরের উপর গবেষণা করা হলো, তখন এক ভয়াবহ সত্য সামনে এলো। এই শহরকে কোনো নদীর বন্যা ভাসিয়ে নেয়নি এবং এটি ধীরে ধীরেও ডুবেনি। ভূতাত্ত্বিকরা যখন সেখানকার টেকটনিক প্লেট নিয়ে গবেষণা করলেন, তখন এক ভয়ানক সত্য বেরিয়ে এলো। পাভলো পেট্রি ধীরে ধীরে ডুবেনি, একে কোনো বন্যাও ডুবায়নি, বরং একটি ভীষণ ভূমিকম্প জমিকে কাঁপিয়ে দিয়েছিল এবং এক পলকে জমির সেই পুরো অংশ সমুদ্রের নিচে দেবে গিয়েছিল।
শহরের মানুষ হয়তো তখন ঘুমাচ্ছিল বা নিজের কাজে ব্যস্ত ছিল। চোখের পলকেই তাদের পুরো অস্তিত্ব পানিতে মিশে গেল। পাবলো পেট্রির এই আবিষ্কার একটি পুরনো এবং অনেক বড় রহস্যকে আবার জাগিয়ে তুলল। এটি ছিল আটলান্টিস মিস্ট্রি। আজ থেকে 2400 বছর আগে লেখা একটি বইতে মহান দার্শনিক প্লেটো ঠিক এই ধরনের একটি ঘটনার উল্লেখ করেছিলেন। তিনি এমনই একটি শহরের কথা বলেছিলেন, আটলান্টিস সভ্যতা, যা পাবলো পেট্রির চেয়ে 1000 গুণ বড় ছিল। একটি শহর যা সোনা দিয়ে মোড়ানো ছিল, এবং তারও দাবি ছিল যে এক ভয়ানক দিনে এবং রাতে সেই শহর সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। পাবলো পেট্রি পাওয়ার পর এখন অনেক বিশেষজ্ঞের মনে হচ্ছে যে প্লেটোর কথাগুলো কেবল কল্পনা ছিল না। যদি 5000 বছর পুরনো এই জায়গা পাওয়া যেতে পারে, তবে অবশ্যই আটলান্টিসও কোথাও না কোথাও সমুদ্রের নিচে মজুদ আছে এবং আমাদের খোঁজার অপেক্ষা করছে। কিন্তু সেই আটলান্টিস আসলেই কি ছিল? সেখানকার মানুষ কেমন ছিল এবং 1000 বছর আগে তারা সোনার ঘরে কিভাবে বাস করত? এই রহস্যের মূলে পৌঁছাতে হলে আমাদের আজ থেকে প্রায় 2400 বছর পেছনে যেতে হবে। সময়টা ছিল খ্রিস্টপূর্ব 360 অব্দ। জায়গা ছিল প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহর। এটি সেই সময় ছিল যখন সক্রেটিস এবং অ্যারিস্টটলের মতো মহান ব্যক্তিরা পৃথিবীকে চিন্তার পদ্ধতি শেখাচ্ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন প্লেটো। প্লেটো কোনো সাধারণ গল্পকার বা ঔপন্যাসিক ছিলেন না। তাকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয়। তার কথাকে সেই যুগে ধ্রুব সত্য বলে মানা হতো। প্লেটোকে পাশ্চাত্য জগতের চিন্তাধারার সবচেয়ে বড় গুরু মানা হয়। নিজের জীবনের শেষ দিনগুলোতে তিনি দুটো বিশেষ বই লিখেছিলেন, টিমেউস এবং ক্রিটিয়াস। এই বইয়ের পাতাগুলোতেই প্রথমবার এমন এক জগতের নাম সামনে এলো যা সবাইকে অবাক করে দিল। সেই নামটি ছিল আটলান্টিস। কিন্তু প্লেটো পরিষ্কারভাবে বলেছিলেন যে এটি কোনো মন গড়া কাহিনী নয়। তার মতে তার পূর্বপুরুষ সোলন এই তথ্য মিশর থেকে নিয়ে এসেছিলেন। মিশরের পুরোহিতরা সোলনকে বলেছিলেন, তোমরা গ্রিকরা এখনও নতুন, আমাদের কাছে তোমাদের চেয়ে অনেক বেশি পুরনো ইতিহাস আছে। আর এখান থেকেই আটলান্টিসের কাহিনী বিশ্বের সামনে আসে। কিন্তু প্লেটো আটলান্টিস সম্পর্কে আসলে কি বলেছিলেন? তার মতে এটি কোনো ছোটখাটো জায়গা ছিল না। তিনি লিখেছিলেন যে এটি পিলার্স অফ হারকিউলিসের ওপারে অবস্থিত ছিল। আর যদি ম্যাপে দেখি, তবে এটি সেই জায়গা যাকে আমরা জিব্রাল্টার বলি, সেই সরু রাস্তা যা ভূমধ্যসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে। অর্থাৎ প্লেটোর মতে যদি আপনি ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগরে বের হন, তবে আপনি এই বিশাল মহাদেশটি পাবেন। অর্থাৎ এটি একটি আস্ত মহাদেশ ছিল। কিন্তু সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল এর সময়কাল। প্লেটো বলেছিলেন যে আটলান্টিস তার সময়ের চেয়ে 9000 বছর আগে বিদ্যমান ছিল। আজ থেকে হিসাব করলে এই সময়টি দাঁড়ায় প্রায় 11500 বছর আগে। যদি সেটাই সত্য হয়, তাহলে একবার ভাবুন সেই সময় দুনিয়া কেমন ছিল। সেটি ছিল তুষার যুগ বা আইস এজের শেষ সময়। ইতিহাস অনুযায়ী তখন মানুষ কেবল পাথরের শিকার করা জানত এবং গুহায় বাস করত। সেই সময় তো ঠিকমতো চাষবাসও শুরু হয়নি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন জন্ম নেয়। একদিকে ইতিহাস আমাদের বলে যে সেই সময় মানুষ গুহায় থাকত, পাথরের হাতিয়ার ব্যবহার করত এবং শিকার করে জীবন চালাত। কিন্তু প্লেটো দাবি করেছেন যে সেই যুগে আটলান্টিসের মানুষ রাজকীয় শহরে বাস করত, সোনা দিয়ে মোড়ানো ভবন তৈরি করত এবং উন্নত প্রযুক্তি জানত। এই বিরোধের কারণে আজকের গবেষকরা মনে করেন যে হয়তো সময়ের হিসাবে কোথাও ভুল হয়েছে। হতে পারে মিশর থেকে গ্রিস পর্যন্ত কাহিনী পৌঁছাতে পৌঁছাতে তারিখ বদলে গেছে। অনেক পণ্ডিত মনে করেন যে প্লেটো আসলে তার সময়ের কয়েক হাজার বছর আগেকার কোনো এক উন্নত সামুদ্রিক সভ্যতার কথা বলছিলেন। আর এখানেই একটি নাম সামনে আসে, মিনোয়ান সভ্যতা। এটি গ্রিসের কাছে ক্রিট দ্বীপে গড়ে ওঠা এক শক্তিশালী সামুদ্রিক জগৎ ছিল। প্লেটোর মতে আটলান্টিসে তৈরি প্রাসাদগুলো সাধারণ কোনো ভবন ছিল না। সেগুলো অনেক বড় ছিল এবং সমুদ্রের মাঝখানে দাঁড়িয়েছিল। প্রশ্ন হলো, যখন সিমেন্ট ছিল না, লোহার মেশিন ছিল না, তখন তারা এমন বিশাল প্রাসাদ তৈরি করলো কিভাবে? পানি এবং মাটি দুই সামলানোর মতো প্রযুক্তি তাদের কাছে এলো কোথা থেকে? সাধারণত যখন আমরা পুরনো শহরের কথা বলি, তখন সিন্ধু সভ্যতার নাম আসে, যার সোজা রাস্তা আজকেও সবাইকে অবাক করে। অন্যদিকে মায়া সভ্যতার মানুষ গগনচুম্বী পিরামিড তৈরির জন্য পরিচিত। কিন্তু প্লেটো আটলান্টিসের যে মানচিত্র বর্ণনা দিয়েছেন, তাকে আজকের ইঞ্জিনিয়াররাও অসম্ভব বলে মনে করেন। আজ আমাদের কাছে ক্রেন, বুলডোজার এবং স্যাটেলাইট আছে,
কিন্তু হাজার হাজার বছর আগে যখন মানুষ ঠিকমতো কাপড়ও পরা শেখেনি, তখন এই শহরকে কিভাবে ডিজাইন করা হয়েছিল? এই শহরের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর লেআউট। প্লেটো লিখেছিলেন যে আটলান্টিসের রাজধানী চারকোনা ছিল না, এটি গোলাকার বা সার্কুলার ছিল। একে এক কেন্দ্রিক বৃত্তের আকারে বানানো হয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি পেঁয়াজের খোসার মতো ছিল, একটির ভেতরে আরেকটি বৃত্ত। কিন্তু এই বৃত্তগুলো কেবল মাটির ছিল না, শহরের মূল অংশে মোট 5টি ঘেরা ছিল। সবচেয়ে বাইরে পানির একটি গোলাকার পরিখা ছিল, তারপর তার ভেতরে মাটির একটি বৃত্তাকার পথ এবং তারপর আবার পানি। মোট 3টি ঘের পানির ছিল এবং 2টি মাটির। একটু এর নিরাপত্তার কথা ভাবুন। এই শহরটি এমন একটি অভেদ্য দুর্গের মতো ছিল যাকে বিশ্বের কোনো সেনাবাহিনী পরাজিত করতে পারত না। ইতিহাসবিদরা মনে করেন যে আটলান্টিসের এই রিং বা বৃত্তাকৃতি কোনো জাদু ছিল না, বরং মিনোয়ান সভ্যতার প্রধান দ্বীপ থেরার আসল গঠন ছিল। আজকের সন্তরিণী দ্বীপটি একটি অর্ধচন্দ্রাকার আকারে আছে, কিন্তু ভূতাত্ত্বিকরা নিশ্চিত করেছেন যে আগ্নেয়গিরি ফাটবার আগে এই দ্বীপটি পুরোপুরি গোল বা বৃত্তাকার ছিল। এর মাঝখানে পানির একটি বিশাল কুণ্ড ছিল এবং চারিদিকে মাটির গোল ঘের ছিল, ঠিক যেমনটা প্লেটো বর্ণনা করেছিলেন। এখন মনে প্রশ্ন আসতে পারে, যদি শহরের চারিদিকে পানির গোল ঘের থাকতো, তবে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেত কিভাবে? এখানেই আটলান্টিসের কারিগররা তাদের বুদ্ধির এমন পরিচয় দিয়েছিলেন যা সেই যুগে জাদুর মতো লাগত। প্লেটো লিখেছিলেন যে তারা সমুদ্র থেকে শহরের একেবারে কেন্দ্র পর্যন্ত একটি বিশাল খাল খনন করেছিল। এটি কোনো ছোট ড্রেন ছিল না। এই খালের প্রস্থ ছিল 300 ফুট এবং গভীরতা ছিল 100 ফুট। এর মানে হলো পৃথিবীর সবচেয়ে বড় বড় জাহাজও সমুদ্র থেকে সরাসরি চালিয়ে শহরের মাঝখানে অর্থাৎ রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছাতে পারত। আর এই পানির বৃত্তগুলোকে যুক্ত করার জন্য তারা বিশাল সব ব্রিজ বা সেতু তৈরি করেছিল। প্লেটোর বর্ণনা এতটাই সূক্ষ্ম যে তিনি বলেছিলেন এই ব্রিজের নিচ দিয়ে সুড়ঙ্গ ছিল, যাতে করে নৌকা যেতে পারে এবং উপরের রাস্তা দিয়ে মানুষ ও রথ যাতায়াত করতে পারে। প্লেটো আরও লিখেছিলেন যে আটলান্টিসের মানুষ শহরের নিচের মাটি থেকেই পাথর খুঁড়ত এবং এই পাথর প্রাকৃতিকভাবে 3টি রঙের হতো, লাল, কালো এবং সাদা। কল্পনা করুন সেই দৃশ্যটি, একটি বিশাল প্রাচীর যা লাল, কালো এবং সাদা পাথরের প্যাটার্ন দিয়ে তৈরি এবং সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে। এটি পেইন্টিংয়ের মতো লাগত। শুধু তাই নয়, প্লেটো বলেছেন শহরের সবচেয়ে বাইরের দেওয়ালে তামার প্রলেপ ছিল, ভেতরের দেওয়ালে টিনের প্রলেপ ছিল। যখন সূর্যের আলো এই ধাতব দেওয়ালের উপর পড়ত, তখন পুরো শহরটি কোনো ল্যাম্প বা প্রদীপের মতো জ্বলজ্বল করত। দূর থেকে আসা নাবিকদের কাছে এই শহর কোনো ঐশ্বরিক আলোর মতো মনে হতো। যখন আমরা প্রাচীন শহরগুলোর কথা বলি, তখন হরপ্পা বা সিন্ধু সভ্যতায় পুঁতি এবং ঝিনুকের ব্যবসা দেখা যেত। কিন্তু আপনি যদি আটলান্টিসের বিশাল দরজা দিয়ে ভেতরে পা রাখতেন, তবে আপনার চোখ ধাঁধিয়ে যেত। কারণ আটলান্টিস পাথরের শহর ছিল না, এটি ছিল ধাতুর শহর। প্লেটো লিখেছেন আটলান্টিসের কাছে এত অগাধ সম্পদ ছিল যা আগে কোনো রাজার কাছে ছিল না। এই নগরীর সবচেয়ে বড় বিশেষত্ব ছিল একটি রহস্যময় ধাতু, যাকে প্লেটো ওরিক্যালকাম বলেছেন। আজ আমরা সোনা, রূপা এবং তামা চিনি, কিন্তু এই ওরিক্যালকাম কি ছিল? প্লেটোর মতে সেই যুগে সোনার পরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এই ধাতু আটলান্টিস দ্বীপেই মাটির নিচে পাওয়া যেত। কল্পনা করুন সেই দৃশ্য, শহরের প্রধান দেয়াল যা রাজপ্রাসাদকে ঘিরে রেখেছিল সেটি পুরোপুরি এই ওরিক্যালকাম ধাতু দিয়ে মোড়ানো ছিল। যখন এর উপর সূর্যের আলো পড়ত, তখন সেটি সোনার মতো হলুদ নয়, বরং আগুনের মতো লাল উজ্জ্বল দেখাতো। মনে হতো পুরো শহরটি একটি জ্বলন্ত মশাল। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো তামা, দস্তা এবং সোনার কোনো সংকর ধাতু ছিল, যা তৈরির পদ্ধতি এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা শহরের কেন্দ্রে যাই, যেখানে তাদের সবচেয়ে পবিত্র স্থান ছিল, যেখানে ছিল সমুদ্রের দেবতা পসাইডনের মন্দির। প্লেটো এই মন্দিরের যে বিবরণ দিয়েছেন তা মানুষের কল্পনারও বাইরে। এটি এত বিশাল ছিল যে এতে শত শত মানুষ একসাথে থাকতে পারত। মন্দিরের বাইরের দেয়াল রূপার চাদর দিয়ে ঢাকা ছিল এবং চূড়াগুলো শুদ্ধ সোনা দিয়ে তৈরি ছিল। কিন্তু মন্দিরের ভেতরের দৃশ্য ছিল আরও অদ্ভুত। প্লেটো লিখেছেন মন্দিরের ছাদ কাঠের ছিল না, সেটি হাতের দাঁত দিয়ে তৈরি ছিল। আর সেই সাদা হাতের দাঁতের ওপর সোনা, রূপা এবং ওরিক্যালকামের কারুকার্য ছিল। মন্দিরের ঠিক মাঝখানে পসাইডনের একটি বিশাল সোনার মূর্তি ছিল,
এই মূর্তিটি এত বড় ছিল যে তার মাথা মন্দিরের ছাদ স্পর্শ করত। এতে দেবতাকে একটি রথে চড়া অবস্থায় দেখানো হয়েছিল, যাকে 6টি ডানাওয়ালা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছিল। এটি শুধু ধর্ম ছিল না, এটি ছিল শক্তির আস্ফালন। পৃথিবীকে দেখানোর উপায় ছিল যে আটলান্টিসের কাছে সম্পদের কোনো অভাব নেই। প্লেটো একটি খুব অদ্ভুত এবং বিশেষ কথা লিখেছেন, যা এই কাহিনীকে ফিকশন থেকে আলাদা করে। তিনি লিখেছেন যে আটলান্টিস দ্বীপে প্রচুর হাতির বাস ছিল। এটি একটি বড় ক্লু, কারণ হাতি সব জায়গায় পাওয়া যায় না। প্লেটোর এই উল্লেখ ইঙ্গিত দেয় যে হয়তো আটলান্টিসের যোগাযোগ আফ্রিকা বা ভারতের মতো জায়গার সাথে ছিল, অথবা এই মহাদেশটি এমন কোথাও ছিল যেখানে সেই সময় হাতি পাওয়া যেত। শুধু হাতিই নয়, সেখানকার মাটি এবং পানিও অলৌকিক ছিল। মহেঞ্জোদারোর মানুষ কূপ খুঁড়ত এবং গ্রেট বাথ ছিল, কিন্তু আটলান্টিসে প্রকৃতি নিজেই মেহেরবান ছিল। প্লেটো লিখেছেন যে সেখানে মাটির নিচ থেকে 2 ধরনের ঝর্ণা বের হতো, একটি ফুটন্ত গরম পানির এবং অন্যটি বরফের মতো ঠান্ডার। পাইপের মাধ্যমে এই পানি পুরো শহরে পৌঁছে দেওয়া হতো। রাজাদের জন্য আলাদা গোসলখানা ছিল এবং সাধারণ মানুষের জন্য আলাদা ছিল। ভাবুন, সেই সময় যখন বাকি দুনিয়া নদী থেকে বালতি ভরে পানি তুলছে, তখন আটলান্টিসের কাছে সেন্ট্রালাইজড প্লাম্বিং এবং গিজার সিস্টেমের মতো কিছু ছিল। এটি ছিল সেই সময়ের বিলাসিতার চরম সীমা। সেখানকার বন্দরে সব সময় ভিড় লেগে থাকত এবং বিশ্বের জাহাজগুলোর আনাগোনা চলত। যেমন আমাদের মংলা সমুদ্র বন্দরে জাহাজ চলাচল করে, তেমনি আটলান্টিসের উপকূল ছিল তৎকালীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ইতিহাসবিদরা নিশ্চিত করেছেন যে মিনোয়ান সভ্যতা ছিল বিশ্বের প্রথম থ্যালাসোক্রেসি, অর্থাৎ সমুদ্রের সাম্রাজ্য। প্রত্নতাত্ত্বিকরা মিনোয়ানদের তৈরি মাটির পাত্র এবং শিল্পকলা মিশরের পিরামিড এবং মেসোপটেমিয়া পর্যন্ত পেয়েছেন। এটি প্রমাণ করে যে প্লেটোর দাবি সঠিক ছিল। সেই সময় সত্যি এমন একটি সভ্যতা ছিল যার ব্যবসা সারা বিশ্বে ছড়িয়েছিল। সম্পদের ব্যাপারেও তারা স্বনির্ভর ছিল। তাদের নিজেদের কাঠ, পাথর এবং প্রচুর খাদ্য ছিল। এখানেও মিনোয়ান সভ্যতার মিল একদম নিখুঁত। তাদের ভূমি অত্যন্ত উর্বর ছিল। জাহাজ বানানোর জন্য সেখানে উঁচু গাছ ছিল এবং প্রচুর শস্য ও জলপাই ছিল। কিন্তু সেই সোনার দেয়ালের পেছনে থাকা মানুষগুলো কারা ছিল? প্লেটোর সূক্ষ্ম বর্ণনা এবং মিনোয়ান সভ্যতার প্রমাণগুলো একসাথে দেখলে আমাদের সামনে এক আধুনিক জগতের চিত্র ফুটে ওঠে। আটলান্টিসের সমাজ অত্যন্ত সুশৃঙ্খল ছিল। এখানকার মানুষ প্রধানত 3 ভাগে বিভক্ত ছিল: কারিগর ও কৃষক, যারা অর্থনীতি সচল রাখত; যোদ্ধা, যারা শহরের বিশেষ অংশে থাকত; এবং শাসক শ্রেণী, যারা দেবতাদের সরাসরি বংশধর হিসেবে বিবেচিত হতো। সেখানকার উর্বর মাটিতে বছরে 2 বার ফসল হতো। প্লেটো একটি অদ্ভুত ফলের কথা বলেছেন, যার খোসা শক্ত এবং যার ভেতর থেকে পানীয় এবং তেল পাওয়া যায়। গবেষকরা মনে করেন প্লেটো হয়তো নারিকেলের কথা বলছিলেন, যা থেকে বোঝা যায় আটলান্টিসের আবহাওয়া গরম এবং গ্রীষ্মমণ্ডলীয় ছিল। ওখানকার মানুষ সুগন্ধি এবং ফুলের ভক্ত ছিল, কারণ কিছু জায়গায় সুগন্ধির বোতল এবং জাফরান সংগ্রহ করার ছবি পাওয়া গেছে। সবচেয়ে বড় কথা, সেখানকার নারীদের অবস্থান ছিল অত্যন্ত উন্নত। প্রাচীন গ্রিস বা রোমে নারীদের ঘরের ভেতর রাখা হতো, কিন্তু মিনোয়ান বা আটলান্টিস সভ্যতায় দৃশ্যটি ছিল উল্টো। সেখানকার দেয়ালচিত্র বলে যে নারীরা স্বাধীন ছিল। তারা সুন্দর এবং রঙিন পোশাক পরত। তারা শুধু ঘর সামলাতো না, তারা পুরোহিত ছিল, পুরুষের সাথে খেলাধুলায় অংশ নিত এবং সমাজের বড় সিদ্ধান্ত নিত। হরপ্পার মাতৃমূর্তির মতো সেখানেও নারী দেবতার পূজা সবচেয়ে উপরে ছিল। কিন্তু এই রঙিন সমাজের পেছনে একটি অন্ধকার সত্যও ছিল। আটলান্টিসের গলিগুলোতে এমন এক ধর্মীয় আচার পালিত হতো যা সরাসরি হরপ্পা এবং মিনোয়ান সভ্যতার সাথে মিলে যায়। সেটি ছিল ষাঁড়। হরপ্পার সিলমোহরে আমরা ষাঁড় পাই, কিন্তু আটলান্টিসে ষাঁড় ছিল শক্তির দেবতা। পসাইডনের মন্দিরের আশেপাশে পবিত্র ষাঁড়রা খোলা জায়গায় ঘুরে বেড়াত। প্লেটো বলেন যে প্রতি 5-6 বছরে একবার এক অন্ধকার রাতে আটলান্টিসের শাসকরা মন্দিরে জড়ো হতেন। নিয়ম ছিল খুব কঠোর। ষাঁড় ধরার জন্য আপনি কোনো লোহার অস্ত্র, তলোয়ার বা বল্লম ব্যবহার করতে পারবেন না। হাতে থাকতো শুধু লাঠি আর দড়ি। লক্ষ্য ছিল সেই বুনো শক্তিশালী ষাঁড়গুলোর একটিকে জ্যান্ত এবং অক্ষত ধরা। এটি শুধু শিকার ছিল না, এটি ছিল বীরত্বের পরীক্ষা। সামান্য ভুল মানেই মৃত্যু। যখন তারা প্রাণের ঝুঁকি নিয়ে ষাঁড়কে কাবু করত, তখন তাকে মন্দিরের ভেতরে আনা হতো। সেখানে অরিক্যালকাম ধাতুর একটি উজ্জ্বল স্তম্ভ ছিল, যাতে আটলান্টিসের আইন খোদাই করা ছিল।
সেই স্তম্ভের উপরেই ষাঁড়টিকে বলি দেওয়া হতো। শুনতে হরর ফিল্মের মতো মনে হলেও এর প্রমাণ পাথরে রয়ে গেছে। আজ আমরা ক্রিট দ্বীপে বুল লিপিং বা ষাঁড়ের উপর ঝাঁপ দেওয়ার চিত্র পাই। সেখানে দেখা যায় তরুণ তরুণীরা নিরস্ত্র হয়ে ষাঁড়ের শিং ধরে তার উপর দিয়ে ডিগবাজি দিচ্ছে। প্লেটোর বলা কাহিনী এবং এই পেইন্টিংয়ের মিল কাকতালীয় হতে পারে না। প্লেটোর মতে আটলান্টিসে গণতন্ত্র ছিল না, এটি ছিল একটি বিশাল ফেডারেশন বা মহাদেশীয় সংঘ। পুরো মহাদেশকে 10টি আলাদা রাজ্যে ভাগ করা হয়েছিল এবং 10 জন রাজা রাজত্ব করতেন। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন পসাইডনের জ্যেষ্ঠ পুত্র অ্যাটলাস। তার নামেই এই শহরের নাম আটলান্টিস এবং সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর রাখা হয়েছে। প্লেটো লিখেছেন, কয়েক প্রজন্ম ধরে রাজারা আইন মেনে চলতেন এবং সত্যের পথে চলতেন। তারা সোনারূপকে কেবল ধাতু মনে করতেন, জীবনের উদ্দেশ্য নয়। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এক লোভী পরিবর্তন আসতে শুরু করল। প্লেটো বলেন, রাজাদের ধমনীতে থাকা ঐশ্বরিক রক্ত ধীরে ধীরে মানুষের সাথে মিশে যেতে থাকলো এবং তাদের মধ্যে মানবিক ত্রুটি বা অহংকার জেঁকে বসল। তারা ভাবল, যখন আমাদের কাছে সেরা নৌবাহিনী ও অস্ত্র আছে, তবে কেন একটি দ্বীপে সীমাবদ্ধ থাকব? আমাদের তো পুরো পৃথিবী চাই। এখান থেকেই আটলান্টিসের সুবর্ণ সুযোগ শেষ হলো এবং ধ্বংস শুরু হলো। তারা এক সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হলো। আটলান্টিসের সেনারা ইউরোপের উপকূলে হামলা শুরু করলো, উত্তর আফ্রিকাকে তছনছ করে দিল। তারা মিশর এবং গ্রিসকে গোলাম বানানোর জন্য এগিয়ে গেল। তাদের সমাজ এখন দুর্নীতি, বিলাসিতা এবং নিষ্ঠুরতায় ভরে উঠেছিল। প্লেটো লিখেছেন, দেবতাদের রাজা জিউস ওপর থেকে এসব দেখলেন এবং আটলান্টিসকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এখানে একটি বিষয় বোঝা জরুরি। প্লেটো সত্যি এটা বলতে চাননি যে কোনো দেবতা আকাশ থেকে নেমে শহর ডুবিয়ে দিয়েছেন। এটা ছিল তার বলার ভাষা। আসলে প্লেটো বোঝাতে চেয়েছিলেন যে যখন কোনো সভ্যতা তার শক্তির নেশায় অন্ধ হয়ে যায় এবং প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায়, তখন তার পতন অনিবার্য। ভূমিকম্প, বন্যা বা সমুদ্রের তাণ্ডব, এগুলো প্রকৃতির করা জবাব। প্লেটোর এই কাহিনী আসলে আগামী প্রজন্মের জন্য একটি সতর্কবাণী ছিল। আজ যখন আমরা উন্নয়নের নামে জঙ্গল কাটছি, নদী শুকিয়ে ফেলছি, তখন আটলান্টিসের কাহিনী আরও প্রাসঙ্গিক মনে হয়। প্লেটো লিখেছেন, যখন শোধরানোর সব পথ বন্ধ হয়ে গেল, তখন জিউস দেবতাদের সভা ডাকলেন এবং আটলান্টিসের ভাগ্য নির্ধারণ করে দিলেন। সেটি কোনো জাদু ছিল না, সেটি ছিল প্রকৃতির রুদ্র রূপ। হঠাৎ পৃথিবী কাঁপতে শুরু করলো। আগ্নেয়গিরিগুলো এত বেশি ছাই এবং আগুন উদ্গীরণ করলো যে আকাশ কালো হয়ে গেল। আর তারপর এলো সমুদ্রের সেই প্রলয়, একটি বিশাল সুনামি যা হয়তো 100 ফুটেরও উঁচু ছিল। সেই বিশাল ঢেউ শহরের মজবুত দেওয়ালগুলোকে খেলনার মতো চুরমার করে দিল। যারা সোনার বিছানায় ঘুমাচ্ছিল, তারা চোখ খোলার সুযোগও পেল না। এখন সবচেয়ে বড় প্রশ্নটি আমাদের সামনে এসে হাজির হয়, যে শহরটি ডুবেছে সেটি কি সত্যি আটলান্টিস ছিল, নাকি প্লেটো মিনোয়ান সভ্যতার বিনাশকেই আটলান্টিস নাম দিয়েছিলেন? যদি আমরা আবেগ সরিয়ে রেখে বিজ্ঞান দেখি, তবে দেখা যায় খ্রিস্টপূর্ব 1600 অব্দে সান্তরিনী দ্বীপে একটি ভয়ানক আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছিল, যাকে বলা হয় থেরা ইরাপশন। এই বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে পুরো দ্বীপের মানচিত্র বদলে গেল। জমি সমুদ্রে বসে গেল। এই একটি দুর্যোগ মিনোয়ান সভ্যতার মেরুদণ্ড ভেঙে দিল। বন্দরগুলো ছাই হয়ে গেল, জাহাজগুলো খড়কুটোর মতো ভেসে গেল, উপকূলে থাকা শহরগুলো পানিতে তলিয়ে গেল। এই মিলগুলো এতই নিখুঁত যে একে কাকতালীয় বলা যায় না। আধুনিক বেশিরভাগ ঐতিহাসিক এখন এই সিদ্ধান্তেই পৌঁছেছেন যে আটলান্টিস অন্য কেউ নয়, বরং হারানো মিনোয়ান সভ্যতা। কিন্তু প্লেটো কেন নাম বদলালেন এবং একে 9000 বছর পুরনো বললেন? এর উত্তর ইতিহাসে নয়, বরং প্লেটোর দর্শনে আছে। প্লেটো কোনো ঐতিহাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। প্লেটো যখন এথেন্সে ছিলেন, সেখানকার সমাজও আটলান্টিসের মতো হয়ে যাচ্ছিল। লোভ ও দুর্নীতি বাড়ছিল। তিনি তার দেশের মানুষকে সতর্ক করার জন্য মিনোয়ান সভ্যতার ধ্বংসের ঘটনাকে একটি গল্পের রূপে তুলে ধরেছিলেন। আমাদের পৃথিবীর 70 ভাগ পানি এবং আমরা এখন পর্যন্ত সমুদ্রের মাত্র 5 ভাগ গভীরতা দেখেছি। নতুন প্রযুক্তি আমাদের সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকা এমন অনেক কিছু দেখাচ্ছে যা এতদিন রহস্য ছিল। আটলান্টিসের এই কাহিনী এখানেই শেষ হয় না। নীল সমুদ্র আজও তার বুকে হাজার হাজার না বলা রহস্য চেপে বসে আছে। প্রতি বছর নতুন আবিষ্কার হচ্ছে,
যা ইতিহাসের বইগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এরকম সভ্যতার ইতিহাস আপনার ভালো লাগলে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। মায়া সভ্যতা বা মিশরের সভ্যতার পরিপূর্ণ উত্থান থেকে পতনের ইতিহাস পাবেন এখানে। আপনার কাছে কি মনে হয়, এই মিনোয়ান সভ্যতাকে কি প্লেটো আটলান্টিস বলেছিলেন নাকি অন্য কিছু? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।